নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা থার্ড ইয়ারে বাংলা নিয়ে পড়াশোনা করছেন, আবার বলছি যারা বাংলা নিয়ে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, তো আপনাদের বাংলার মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের আমি দুটো প্রশ্ন আপনাদেরকে আমি বলবো। যে প্রশ্ন দুটো আপনারা কিছু করেন আর নাই করুন, এই দুটো প্রশ্ন আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা জানবেন 10-10-এ 20 নম্বর আপনাদের বাঁধা। অর্থাৎ এই প্রশ্ন দুটো সব সময় পরীক্ষায় থাকবে এবং আগামী দিনেও ছিল, এবং এই প্রশ্নটাও আপনাদের এই পাঠ্য বিষয়টাও আপনাদের এবছরে রয়েছে। তো যারা এবছরে সিসিবিজি 13 নম্বর পেপার নিয়ে পড়াশোনা করছেন বা পরীক্ষা দেবেন বা বই নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন, তো সিসিবিজি এই 13 নম্বর অর্থাৎ বাংলার 13 নম্বর অনার্স পেপারের যে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আমি নিয়ে আজকে আলোচনা করছি, এই দুটো প্রশ্ন কেউ পড়ার সময় যদি না পান, আবার বলছি অবশ্যই করে এই দুটো প্রশ্ন করুন। তো দুটো প্রশ্ন কি এবং এই দুটো প্রশ্ন নিয়েই আমি আজকে আলোচনা করব। যেহেতু আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা একেবারে সময় পান না পড়াশোনার, অন্তত এই প্রশ্ন দুটো যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তো আপনাদের অনেকটা কাজ এগিয়ে যাবে। এর মধ্যে আপনারা যেমন 10 নম্বরের প্রশ্ন পাবেন, 5 নম্বরে পাবেন, কিংবা 2 নম্বরেরও প্রশ্ন উত্তর এর মধ্যেই পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। প্রশ্ন দুটো নিয়ে আমি আলোচনা করব। আমার অনেক দিন ধরে আপনারা বলছিলেন কিছু ক্লাসের জন্য, তো আজকের আমি এইটার বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। যদি কোনো স্টুডেন্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনারা আমার এই চ্যানেল থেকে পাবেন, অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাবেন, এবং যে ক্লাসগুলো আমরা করাই সেই ক্লাসগুলো অনলাইনের ক্লাসগুলো আপনারা পাবেন, এবং গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আমার আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, লোকসঙ্গীত কী? আবার বলছি প্রশ্নটা, যে লোকসঙ্গীত কী এবং লোকসঙ্গীত কাকে বলে, বিস্তারিত আলোচনা করো। এবং আর দ্বিতীয় প্রশ্নটা আমি এই প্রশ্নের উত্তরের পরেই আমি আলোচনা করব। তো লোকসঙ্গীত কী, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে সবসময় বিভিন্ন রকমভাবে আসে। তো প্রথম কখনো কখনো এরকম আপনাদের 2 নম্বরের যদি প্রশ্ন আসে লোকসঙ্গীত কী, এই প্রশ্ন আসবে। আবার এটা যদি আপনার ধরুন 5 নম্বরে আসে লোকসঙ্গীত, ওর সাথেই যুক্ত হবে লোকসঙ্গীত কাকে বলে। আবার যদি এটা 10 নম্বরে আসে, জানবেন যে এর বিস্তারিত আলোচনা করে আপনার নিজস্ব মতামত ব্যক্ত করো। এইভাবে নানান রকম ঘুরিয়ে আসে। তো চলুন, আমার যেটুকু বলার সেটা হচ্ছে, সাধারণ লোকের মুখে রচিত প্রচলিত সঙ্গীত হলো লোকসঙ্গীত। লোকের জীবনকে আশ্রয় করে, আবার বলছি লোকের জীবনকে আশ্রয় করে এই সঙ্গীত রচিত হয় বলে এটাই হচ্ছে কি মানুষের বড় পাওয়া। তাই উৎসমুখ 12 মাসের দেখবেন যে উৎসমুখে 12 মাসে 13 পার্বণের দেশ এই দেশ। তাই বিচিত্রমুখী লোকসঙ্গীত গীতিময়তা চোখে পড়ে। তাই লোক সাহিত্যের যে সবচেয়ে সমৃদ্ধ ও জনপ্রিয় শাখা হচ্ছে এই লোকসঙ্গীত। তাই সুদীর্ঘ কাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত এবং সমাজের নিজস্ব বলে স্বীকৃতি গানগুলোই যে লোকসঙ্গীত নামে আখ্যায়িত। এবং এটা 134 অব্দকালে মানুষের জীবনের যে চর্যার সুর ছিল, একমাত্র প্রকাশের মাধ্যমে এই এর যে ভাষাকেই বলা হয়। অ্যাকচুয়ালি আপনারা দেখবেন যে আগেকার যে সমস্ত বয়স্ক মানুষরা, পুরুষ কিংবা মহিলা, তারা অনেক সময় কাজের সময় কিংবা যখন রেগে যায় কিংবা আনন্দের সময় দেখবেন নানান রকমের ছড়া সাথে মানে একটা ছন্দ করে করে নানান রকম তাদের মনের ভাব প্রকাশ করেন এবং মজা দেয়, এবং মজা করার উদ্দেশ্যেই নানান রকম যে গান করে দেখবেন, এবং যেগুলো যে ছন্দ সঙ্গে সুন্দর একটা আভ্যন্তরীণ অর্থ থাকে। এবং এই যে সমস্ত কাহিনী বা সেই সমস্ত গল্প বা এই সমস্ত যে সুর করা লোকগীতি, যে অ্যাকচুয়ালি এইগুলোই খুব প্রচলিত ছিল আগেকার দিনে বিশেষ করে। তাই মানুষের যে সহজ
জাত যে কৌতূহল, অনুকরণের যে প্রাণবর্ণবতাকে নদীর যেমন সমুদ্রের মতো, পাখির কালের মধ্যে সমুদ্রের যে গম্ভীর আওয়াজ, বাতাসের নিস্তব্ধ ধ্বনি ইত্যাদির ধারণা কাছে যে আপন কণ্ঠে আত্মস্থ করেছে, এবং ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনির মুখস্থ, এবং এভাবেই যে সঙ্গীতের প্রথম যে সূত্রপাত, আবার বলছি, সঙ্গীতের প্রথম যে সূত্রপাত আদিমকালে যে অকাল ব্যাধি, মহামারী, যে পরাক্রমণশীল শত্রু, প্রকৃতি বিপর্যয় ইত্যাদির যে প্রকল্প সৃষ্টি হয়, তাই ভৌতিক অরণ্য আত্মার যে অতীন্দ্রিয় যে শক্তির প্রতি বিশ্বাস, ভয়, যে অদৃশ্য রক্ষার প্রচেষ্টায় মানুষের যে শক্তি ও আত্মাকে স্তব্ধ করে, জীবনকে আকর্ষণীয় করে, অন্তরের আকুতি নিবেদনের মাধ্যমে সৃষ্টি ও প্রসারিত হয় সেই লোকসঙ্গীত। এই লোকসঙ্গীত অন্যান্য যে উপাদানের যে অপেক্ষায় লোকসঙ্গীত যে বাণী এবং তার সুর তার পরবর্তীকালে তার তীব্রতর হয়েছিল, এবং তার দক্ষ এবং তার গতি হয়েছিল অনেক বেশি। তাই লোকসঙ্গীতের যে লিখিত উপাদান স্থায়ী রক্ষা পেলেই তার সুরের স্থায়িত্ব থাকে না। তাই গায়ক গায়িকা নির্বিশেষে তাদের যে সুরের বহল বজায় রাখে। তাই লোকসঙ্গীত তাদের যে অঙ্গভঙ্গির সঙ্গে একটা সুন্দরভাবে ছন্দ করে রাখে। তাই লোকসঙ্গীত একটু মাথায় রাখবেন যে 1300 সংহতি গোষ্ঠীগত যে লোকসমাজের রসচেতনার ও শিল্প সমৃদ্ধের স্বতঃস্ফূর্ত সুর ও বাণী নির্মিত যে অনন্য যে লৌকিক উপাদান হলো লোকসঙ্গীত। তাই লোকসঙ্গীতের হলো সমাজ জীবনের যে গান বা সঙ্গীতের মুখে মুখে যে রচিত, যে সঙ্গীত মুখে মুখে রচিত ও প্রচলিত হয় তাকেই লোকসঙ্গীতও বলা হয়। তাই লোকসাহিত্যের অন্যতম বিষয় সর্বাধিক জনপ্রিয়, বাক প্রচলিত, সহজ সরল ও ভাবধারা ও স্বাবলম্বী প্রকাশ ও শ্রুতি ও মুখরিত লোকসঙ্গীতের সংজ্ঞা দেয়া কঠিন। তবে চিত্র কাহিনী অবলম্বনে ছন্দময় সুরশ্রী ও রচনার লোকসঙ্গীতও বলা হয়ে থাকে। এবারে লোকসঙ্গীতের একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, কারণ যেহেতু এটা 10 নম্বরের মতো আমাকে আলোচনা করতে হবে, সেই জন্য বেশি বিস্তারিত আমি যাব না। এবার আমি একটু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে দ্বিতীয় প্রশ্নে আমি যাব। এবারে বৈশিষ্ট্য কী না, লোকসঙ্গীত রূপ বিষয় বৈচিত্র্য একটা বিশাল বৈশিষ্ট্য। বাঙালির জীবন, তার চরিত্র যেমন, তার সঙ্গীতের তেমন প্রবন্ধ, দেশের প্রত্যক্ষ প্রকৃতির যে আশ্রয় করে এই যে লোকসঙ্গীত বিশেষ করে প্রকৃতিকে আশ্রয় করে গড়ে ওঠে। যেমন দেখো, নদীর প্রভাবে তার জীবনের যেমন গানের একটা তেমন উজ্জ্বল উপস্থিতি ঘটে, তেমনি আবার সমগ্র বাংলা ভাষাভাষীর যে মানুষের এলাকায় পরিবেশের এক এক জায়গায় এক এক রকম তার সুর, ধ্বনি, তাল বেজে ওঠে। তাই পশ্চিম সীমান্তে বাংলা লোকসাহিত্যের যে মৌলিক যে ঝুমুর গান আপনারা জানেন, সেই সমস্ত গানগুলো ফুটে উঠেছিল। আবার কি লোকসঙ্গীত আধুনিক সঙ্গীত, বাণী, সুরের যে স্বরূপ এবং সেই পরিপূর্ণতাই হলো এই লোকসঙ্গীতের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে লোকসঙ্গীত সাধারণত একটি মাত্র ভাব বিষয়ে অবলম্বন করে গড়ে ওঠে। আর একটা বৈশিষ্ট্য, লোকসঙ্গীত নিরক্ষর লোকসমাজে লোকসঙ্গীত নিরক্ষর লোকসমাজে লালিত হয়, এবং নিরক্ষর রচয়িতা, গায়ক গায়িকা লোকসঙ্গীতের ঐতিহ্যকে যে পুরুষক্রমে সেটাকে বয়ে নিয়ে যায়। আর একটা হচ্ছে লোকসঙ্গীতের একটা প্রধান উপাদান হলো সুর, এবং এই সুরের বৈচিত্র্য, এর কাঠামো এবং এর ঠোঁটস্থ সমস্ত কিছু তাৎক্ষণিকভাবে বেজে ওঠে বা গেয়ে ওঠে। তাই আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য হলো যে লোকসঙ্গীতের প্রধান বৈশিষ্ট্য হলো কি না, লোকসঙ্গীত হলো কথা এবং বাণী সর্বোচ্চ আঞ্চলিক উপভাষা। ঠিক আছে, এইবার আমি আসব
আর একটা নেক্সট দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে লোক সাহিত্য। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি কিছু করেন আর নাই করুন, এই প্রশ্নটা অবশ্যই করে যাবেন। তো আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো। আর একটা সেই সঙ্গে আমি বলে রাখি, যদি আপনাদের কোনো সাবজেক্টে কোনো সাজেশান, নোটস, প্রিভিয়াস সালে কোশ্চেন, অ্যাসাইনমেন্টের অ্যান্সারও দরকার হয়, অবশ্যই করে আপনারা আমাকে মেসেজ করুন বা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো চলুন, এইবার আমি আসি লোক সাহিত্য কী বা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং এর উৎস সমস্ত কিছু নিয়ে একটুখানি আলোচনা করি। এই প্রশ্নটা যেহেতু এবারে খুব ইম্পর্টেন্ট, তাই আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি আপনাদেরই অনুরোধে। তো লোক সাহিত্য, প্রথমে আমি বলবো লোক সাহিত্য কাকে বলে। ঠিক আছে, অ্যাকচুয়ালি লোক সাহিত্য নির্ণয় করতে গেলে আমাদের আগে জানতে হবে লোক বলতে কী বুঝবো। লোক বোঝাতে হলো এখন তা কেবলমাত্র গ্রামের ওই কৃষিজীবী ঐতিহ্য নিরক্ষর ও জনগণকে বোঝায় না। আজ লোক এর সংজ্ঞা বিস্তার ঘটেছে। এখন লোক বলতে বুঝি যে সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদিকে কেন্দ্র করে বা সূত্রপাতে যে একত্রিত হয়ে যখন কিছু বিশিষ্ট মানুষ একটা জনসাধারণের কেন্দ্রিকভাবে একটা গড়ে ওঠে বা একত্রিত হয়, তখন তাকে লোক বলি। এবং এর সংজ্ঞা লোক বলতে আমরা বুঝবো যে গ্রামবাসী বা কৃষিজীবী বা একচ্ছত্র মানুষের সমন্বয় বা মৌলিক চিন্তাভাবনা নিয়ে গড়ে ওঠা বা যে ধারণা বা একত্রিত হওয়াকেই লোক এখানে মানে এই যে লোক সাহিত্যের কে বোঝানো হয়। তাই লোক সাহিত্য সংস্কৃতি হলো দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, একটা লোক সাহিত্য আর একটা হচ্ছে কি বিশিষ্ট সাহিত্য। ঠিক আছে, এই লোক সাহিত্যটা কিন্তু কেন এত ইম্পর্ট্যান্ট সেটাই এখন আমি বলবো। আর একটা আপনি পরে লোক সংস্কৃতিও আপনারা পরে দেখতে পাবেন, যে ওটাও এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল আপনাদের কাছে। কিন্তু আমি বলবো লোক সাহিত্যটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ এই লোক সাহিত্যটা আগামী দিনে পরীক্ষায় এটা পড়বে। কারণ এটা এবং সবসময় আমি দেখেছি এবং এই লোক সাহিত্যটাই নিয়ে বিশেষ করে প্রত্যেক বছরই বড় বড় প্রশ্ন আসে এবং প্রত্যেক বছরই এটা থাকে। তো যাই হোক, আমি লোক সাহিত্যটা নিয়ে যেটা আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে লোক সাহিত্য হলো ছড়া, প্রবন্ধ, ধাঁধা, গান, যে গীতিকার, কথা, নাটক, মঞ্চ ইত্যাদি উপকরণ নিয়ে গড়ে ওঠা এক সংস্কৃতি বা লোক সংস্কৃতির মতোই লোক সাহিত্য নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, লোক সাহিত্য অর্থাৎ মানুষের সমন্বয়ে তারা কিছু নীতি আদর্শ নিয়ে একটা গড়ে ওঠে এবং সেই সাহিত্যটা যখন লিপিবদ্ধ হয় তখন সেটাকে আমরা লোক সাহিত্য বলে থাকি। তাই লোক সাহিত্য মানে এর আরেকটাভাবে বলতে গেলে লোক সাহিত্য হলো সংহত একদল মানুষের সমবেত সাহিত্য সৃষ্টি, যা মানুষের মৌলিক এবং ঐতিহ্য, যা সৃষ্টি লিখন নয়, মুখের ভাষা কেন্দ্রিক। ঠিক আছে, এইবারে এই লোক সাহিত্যর একটা বৈশিষ্ট্য নিয়ে আমি বলি, আরও আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে লোক সাহিত্য হলো মূলত বাককেন্দ্রিক। দ্বিতীয়ত কি, লোক সাহিত্য বিশিষ্ট সাহিত্য হলো যে নিম্নলিখি বা স্বরূপ এক ধরনের, এবং এটা হচ্ছে কি শ্রুতি এবং অশ্রুতি নিয়েই গঠিত, অর্থাৎ শুনেই এটা মুখস্থ করা হতো, লোক সাহিত্যটা মনে রাখা হতো। অ্যাকচুয়ালি কথিত আছে, অ্যাকচুয়ালি আমরা এইরকম বলি না যে অমুক জায়গায় এটা ছিল, অমুক জায়গায় ওই ছিল। আমরা যখন অতীতে লেখাপড়ার ধ্যান ধারণা তখন এতটা ছিল না, তখন এই যে কাহিনিগুলো, উপকাহিনিগুলো মানুষের মনে মনে বা একে অপরের মধ্যে একটা সঞ্চালিত হতো, গল্পের আকারে সঞ্চালিত হতো, এইগুলোকেই লোক সাহিত্য বলা হয়। এটা কি দেখো, মৌলিক নয় এবং ঐতিহ্যবাহী এবং যে লোকপরায়ণ এবং লোক সাহিত্য মুখে মুখে বাহিরে মানুষের মধ্যে খুব দ্রুত এটা জনপ্রিয় হয়েছিল। এবং যে লিখন পদ্ধতির সূত্র ধরে সাহিত্য, বিশিষ্ট সাহিত্য অন্তর্গত এবং বিষয়বস্তুও ছিল
খুব রোম্যান্টিক এবং যেগুলো পরে আমরা এখন বুঝতে পারি। তাই লিপিবদ্ধ আর একটা আমি বৈশিষ্ট্য বলি, এই সাহিত্যর অন্তর্গত হয় যেমন বিশিষ্ট সাহিত্য এবং লোকে পরস্পরের একে অপরের পরিপূরক হয়ে থাকে। আবার কি আর একটা বৈশিষ্ট্য হলো যে মৌখিক বা লিখিত বা অলিখিত ঐতিহ্য সংরক্ষণের সুবিধা লোক সাহিত্যের একটা লিপিবদ্ধ করা যায়। অ্যাকচুয়ালি পরে পরে এগুলোকে লিখে রাখা হতো যাতে মানুষ আগামী দিনে মনে রাখে। আর একটা এর লোকসাহিত্যের বৈশিষ্ট্য ছিল কি না, লোকসাহিত্য ঐতিহ্য রূপে সমান্তরালভাবে বিরাজ করে এবং সেগুলো মানুষের কাছে খুব জনপ্রিয়তা লাভ করে। এবং পরিশেষে বলবো যে লোকসাহিত্য ধারণা নিরক্ষণের সাহিত্য পরিপূর্ণ এবং লোকসাহিত্যের একটা সাহিত্য শুধু নয়, সেই লোকসাহিত্যের এই যে ভালো লাগা ভালোবাসার যে বিষয়টা, যা যে অতীতে যেমন ছিল এবং সেই যে বিষয়টা এখনও পর্যন্ত আছে এবং আশা করি আগামী দিনেও মানুষের মুখে মুখে এগিয়ে যাবে, যতই পুঁথিগত থাকুক না কেন। এটাই আমাদের ধারণা। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার। আমি আগামী দিনে আপনাদের কোন বিষয়টা লাগবে বলবেন, সেই বিষয়ে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।